গেল অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত প্রথম ১১ মাসে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে ১৮,০০০ কোটি টাকার। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য বলছে যে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্রের স্থিতি ছিল ৩,৬২,৩০০ কোটি টাকা, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৩,৫০,০০০ কোটি টাকায়। সংশ্লিষ্টরা জানান, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে কমেছে সঞ্চয়পত্র কেনার প্রবণতা। রয়েছে পদ্ধতিগত নানান জটিলতাও। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ১৫,৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সব শেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬.১২%। মঙ্গলবার ত্রৈমাসিক জিডিপির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সে অনুযায়ী এর আগের অর্থ বছরের একই সময়ে তা ছিল ২.৩%, ফলে বছর ব্যবধানে এই হার বাড়ল প্রায় 4% পয়েন্ট। বিবিএসের ওই প্রতিবেদন অনুযায়ী ২০২৩-২৪-এর ৩ প্রান্তিক মিলিয়ে গড় জিডিপি দাঁড়ালো 5.৩%, যদিও পুরো অর্থ বছরের জন্য সার্বিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয় 5.82%। সেই হিসেব করলে শেষ প্রান্তিকে এই হার হওয়ার কথা ছিল 7.37%। প্রতিবেদন অনুযায়ী কৃষিতে প্রবৃদ্ধি বেড়েছে প্রথম প্রান্তিকের তুলনায়, তবে কমেছে সেবা খাতে। অতীতে তথ্যগত ভুল পরিসংখ্যান পরিবেশনের কথা স্বীকার করলেন পরিকল্পনা মন্ত্রী। বললেন, বাড়তি সতর্কতা থাকবে আগামীতে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, পরিসংখ্যানের ভুলের প্রভাব পড়তে পারে দেশের জিডিপির প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়ের সঠিক পরিমাপে। মন্ত্রী বলেন, সঠিক উপাত্ত ছাড়া দেশের জন্য পরিকল্পনা করা সম্ভব নয়, তাই সীমাবদ্ধতা থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিবিএস। পরিসংখ্যান সম্মত বিভ্রান্তি তো ক্ষতিকর অবশ্যই, এটা কেন হয়েছে এটা তো নিশ্চয়ই হাত আছে, কেউ একা একজনের জন্য এটা হয় নাই। পরিকল্পনা কোনোভাবেই সম্ভব নয় পরিসংখ্যান ছাড়া, এইটাই তারা বুঝেন এবং আমি এটার উপরই জোর দিয়েছি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়ন করছে চীন, যার আওতায় বাংলাদেশের রেল এবং সড়ক পথ উন্নয়নে ঋণ দিতে অনেকটাই উদার দেশটি। এরই মধ্যে পাওয়া গেছে $24 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি। নতুন করে আরও $5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি মিলতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে, যদিও এসব অর্থের ঠিকঠাক ব্যবহারের তাগিদ বিশ্লেষকদের। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ নিয়ে বিশাল পণ্যের বাজার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সম্ভাবনাময় সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও এটি, যেখানে ভৌগোলিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের কৌশলগত দিক থেকে অন্য পরাশক্তিগুলোর মতো চীনের কাছে তাই বাড়তি সমাদর বাংলাদেশের। এই অঞ্চলে আধিপত্য বিস্তারে চীনের উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, ফলে বাংলাদেশের রেল ও সড়কপথ উন্নয়নে ঋণ দিতে অনেকটাই উদার দেশটি। 2016 সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় মেলে $24 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি, যার আওতায় 27টি প্রকল্পের মধ্যে 10টি প্রকল্পে $8 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চলতি সফরে গতি আসছে বাকি প্রকল্পের অর্থায়নে। এছাড়া নতুন সই হতে যাওয়া 1.5 ডজন সমঝোতা স্মারকের মাধ্যমে মিলতে পারে আরও $5 বিলিয়ন নতুন ঋণ। চীন তো আমাদের কাছে চাপিয়ে দিচ্ছেন, কেউ আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আমাদের ঋণ কেন হয়েছে? আমাদের বাজেট ঘাটতির জন্য। বাজেট ঘাটতি বছরের পর বছর আমাদের হচ্ছে এবং সব দেশে বাজেট ঘাটতি হয়, কিন্তু আমরা এই বাজেট ঘাটতিটাকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি, আমরা বিনিয়োগ করেছি। জিডিপিকে পারচেজিং পাওয়ার প্যারিটি টার্মসে মেজার করি, তাহলে চীন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ এখন অর্থনীতি। কাজেই সেরকম অর্থনীতির সঙ্গে আমরা দেখব যে আমাদের ব্যবসা বাণিজ্য বেশি হবে এবং আমরা এটাও দেখব যে হয়তো চীন এখানে অনেক বেশি বিনিয়োগ করতে চাইবে। এআরডির তথ্য বলছে, এমআরটি লাইন 2 প্রকল্পের মোট ব্যয়ের বড় অংশের যোগান আসতে পারে চীন থেকে। আলোচনায় আছে ফরিদপুর বরিশাল কুয়াকাটা 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের অর্থায়নও। 3 ডজন ছোট আকারের সেতু, দুর্যোগকালীন অবকাঠামো আর ব্যবস্থাপনা নিয়েও চুক্তি সই হতে পারে। তবে কেবল পাল্লা ভারী নয়, ঋণের ঠিকঠাক ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। যে কোনো ধরনের প্রজেক্ট এটা যাতে ডিমান্ড ড্রিভেন হয়, যাতে সাপ্লাই ড্রিভেন না হয়, যে টাকা নিয়ে আসলাম আমরা করে দিব এবং আমরা সেটা গ্রহণ করলাম, সেটা যাতে না হয়। আমাদের অর্থনীতির অগ্রাধিকারের ভিত্তিতে এটা করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই প্রজেক্টগুলো
থেকে যে আমাদের ইকোনমিক রিটার্ন, আমাদের ফাইন্যান্সিয়াল রিটার্ন, সেটা নিশ্চিত করতে হবে। ফিজিবিলিটি স্টাডি ভালোভাবে করতে হবে। আমাদের যে শর্ত, সেটা সুদের হার বা আমাদের গ্রেস পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড, এগুলো যাতে আমাদের দেশের অনুকূলে থাকে সেটা চেষ্টা করতে হবে। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সরাসরি অর্থ সহায়তা ও বাজেট বাস্তবায়নের প্রসঙ্গও রয়েছে এই সফরের আলোচনায়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে বিদ্যুৎ ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজিংয়ে বাণিজ্য বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বেলা 11টায় প্রধানমন্ত্রী যোগ দেন দুদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বাণিজ্য বিনিয়োগ সম্মেলনে। প্রধানমন্ত্রী জানান, নানামুখী উদ্যোগে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এখন বাংলাদেশ। বিনিয়োগ এবং বাণিজ্যে সম্ভাবনার নতুন ক্ষেত্র খুঁজে বের করার তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরবরাহ সংকটের অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে এখন 110 টাকা পর্যন্ত। এদিকে বৃষ্টির অজুহাতে খুচরা বাজারে কাঁচামরিচের কেজি গিয়ে ঠেকেছে 300 টাকা পর্যন্ত। পণ্যের বাড়তি দামের পেছনে সড়ক পথে চাঁদাবাজিকে দুষছেন কাঁচামাল ব্যবসায়ীরা। 13 বছর পর রেকর্ড মূল্যস্ফীতি নিয়ে শেষ হওয়া অর্থ বছরের পুরো সময়টাই ছিল নিত্যপণ্যের চড়া দাম। নতুন অর্থ বছরের শুরুতে মিলছে না স্বস্তি। চাহিদার বিপরীতে উৎপাদন সংকটও নেই খুব একটা। তারপরেও হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে 15 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। খুচরায় গিয়ে যা ঠেকেছে 120 টাকা পর্যন্ত। তরকারি তো আমাদের খাইতে হবে, আমরা পেঁয়াজ ছাড়া কি খাইতে পারি? এত দাম যদি সরকারে করে, আমাদের খুবই কষ্ট। সামান্য আয়, তাদের জন্য আসলে সব বাজারে একটু কষ্টকর, প্রত্যেকটা জিনিসের দামই বেশি। বাইরের পেঁয়াজটা যদি দাম কম থাকে তাহলে আমি দেখা গেছে দেশি পেঁয়াজের দাম কম হবে, আর বাইরের পেঁয়াজের দাম দেখা গেছে অতিরিক্ত 90 টাকা 92 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। অন্য সময়ের তুলনায় বছরের এই সময়টায় সরবরাহ কম থাকে কাঁচা মরিচের। তবে এবার বৃষ্টির অজুহাতে বাড়তি সেই পণ্যটির দামও। দিনের ব্যবধানে কেজিতে কিছু টাকা কমে কারওয়ান বাজারে 160 থেকে 180 টাকায় বিক্রি হলেও অন্য বাজারগুলোতে যা উঠে গেছে 300 টাকা পর্যন্ত। কাঁচামরিচ, আদা, রসুন সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। কাঁচামরিচ বর্ষার সিজনে একটু দাম বাড়ে, কিন্তু আসলে তুলনামূলকভাবে অনেক বেশি বাড়ছে। 260, একটা আছে 400 টাকা, ওটা আরও বেশিও বেশি। ওটা মরিচ ভালো, তো মরিচ ঝাল বেশি, এই কারণে দাম বেশি। তবে দাম বৃদ্ধির পেছনে বাড়তি উৎপাদন খরচ, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, আবহাওয়ার বিরূপ প্রভাব ও রাস্তায় চাঁদাবাজি সহ নানা সংকটের কথা জানালেন এই কাঁচামাল ব্যবসায়ী নেতা। বললেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে দাম কমবে কিছুটা। আমাদের দেশে বরাবরই বর্ষা মৌসুমে কিন্তু সবজির সংকট থাকে, তো এই বছর অতিবৃষ্টির কারণে সংকটটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে সরবরাহ কম, চাহিদা বেশি। এই ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ থাকলে দাম একটু ওঠানামা করে, আর বিশেষ করে উৎপাদন খরচও কিন্তু বেশি। দাম নিয়ন্ত্রণে টেকসই বাজার ব্যবস্থাপনা আর তদারকি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। নতুন অর্থ বছরের প্রথম 6 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $37 কোটি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্যটি উঠে এসেছে। এতে দেখা গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের মাধ্যমে এসেছে $3,72,00,000 আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে $30,33,00,000। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $2,68,00,000 আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $12,80,000। বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, $13 কোটি উপরে। কার্যক্রম ও সক্ষমতা নিয়ে নানা সমালোচনা থাকলেও আর্থিক এই সংকটকালেও কমিশনারদের জন্য 4টি জিপ গাড়ি কেনার আবদার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, 4টি সেডান কার অকেজো হওয়ায় গাড়ি সংকটে ভুগছে কমিশন, তাই দরকার নতুন গাড়ির। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরের বাজেটে গাড়ি ক্রয় খাতে BSECর বরাদ্দ আছে $6 কোটি। সেই বরাদ্দ থেকে সেডান কারের পরিবর্তে 4টি জিপ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে BSEC। উল্লেখ্য, গেল 4 জুলাই সরকারি ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা দিয়ে এক পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।
এবার দেশ থেকে রপ্তানি হচ্ছে কাঠের তৈরি বাড়ি। বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম করুরি থেকে কাঠের বাড়ির গন্তব্য এখন বেলজিয়াম। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এসব বাড়ি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্টে যাচ্ছে বসতবাড়ির ধরন। বৈরী আবহাওয়ার সাথে সহনীয় করে বাড়ি নির্মাণের নতুন পদ্ধতি জনপ্রিয় বিশ্বজুড়েই। নজর কাড়ার তেমনই এক পদ্ধতি কাঠ দিয়ে তৈরি বাড়ি, যা দেখতে নান্দনিক, বসবাসের জন্য আরামদায়ক আর পরিবেশ বান্ধব। পশ্চিমা দেশগুলোতে হাল আমলে শুরু হয়েছে কাঠের বাড়ি তৈরির নতুন রেওয়াজ, যেখানে সুখবর বাংলাদেশের জন্য। উপকূলীয় জেলা বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম কররির পরিচিতি এখন ইউরোপ জুড়েই। বাড়ির কাঠামো, দেয়াল, এমনকি ছাদও তৈরি হচ্ছে কাঠ দিয়ে। এই ঘরগুলো আপনার সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হচ্ছে, আর এই কাঠগুলো হচ্ছে আমরা এখানে এই 2 মেশিনের সাহায্যে কাঠগুলো সুন্দরভাবে প্লেনার করে রাখতেছি, যাতে এই ঘরগুলোর ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়। 7 দিনের ভিতরে একটা ঘর আমরা তৈরি করি। করার পরে আমাদের কাঠগুলো টিম্পার দিয়ে আছে 50 বছরের। উল্টো নৌকোর মতো আকৃতি এসব বাড়ির নাম দেয়া হয়েছে বোট টাইনি হাউস, যেখানে চেয়ার, টেবিল, আলমারি, খাটসহ আসবাবপত্র তৈরি হচ্ছে কাঠ দিয়েই, যেখানে কাজ করছেন শতাধিক শ্রমিক। 110 জনের মতো শ্রমিক কাজ করতেছে। কাঠের তৈরি ঘর তৈরি হয়েছে, এখানে ফার্নিচার তৈরি হচ্ছে, তার সোফা তৈরি হচ্ছে, সেই ঘরে জানলা তৈরি হচ্ছে, দরজা তৈরি হচ্ছে, এইসব দিয়েই আমাদের কাজ হচ্ছে এখানে। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এসব বাড়ি তৈরি করছেন উদ্যোক্তা মুস্তাফিজ আহমেদ। পাঠাবেন বেলজিয়ামে। বলেন, নতুন পণ্য তৈরির ধারাবাহিক প্রচেষ্টা তার। গেল বছর পাঠিয়েছিলেন কাঠের বাইসাইকেল। প্রথমে আমরা এক্সপোর্ট করছি কুকুর বিড়ালের খেলনা, এরপরে কাঠ দিয়ে তৈরি খেলনা বাইসাইকেল। এখন আমরা করতেছি কাঠের ঘর, যে কাঠের ঘরগুলি বিভিন্ন ইকো পার্কে টুরিস্ট কটেজ হিসেবে ব্যবহার হবে। জার্মানি ও দক্ষিণ আফ্রিকাতেও তৈরি হয়েছে কাঠের তৈরি এসব জিনিসপত্র পাঠানোর নতুন সম্ভাবনা, যাতে খানিকটা বিপত্তি কাঙ্ক্ষিত মানের কাঠের জোগানে। তবে সব সামলে নিতে পারলে দেশের রপ্তানি আয়ের নতুন খাত হতে পারে কাঠের তৈরি বাহারি এসব পণ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবারের মতো 75টি পুরনো গাড়ি কাটছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 20 থেকে 30 বছর ধরে বন্দর থেকে খালাস না হওয়া, মামলা জটিলতা, নিলামে বিক্রি না হওয়ার বোঝা হয়ে দাঁড়ায় এসব গাড়ি। কাটার পর যা বিক্রি হবে স্ক্র্যাপ হিসেবে। যদিও সব গাড়ি কিনে কেটে বিক্রি করতে চেয়েছিল একটি প্রতিষ্ঠান, তবে তাতে সাড়া দেয়নি কাস্টমস। স্ক্র্যাপ করা হচ্ছে পুরনো গাড়ি, যা এতদিন পড়েছিল চট্টগ্রাম বন্দর আর কাস্টমসের নিলাম ডিপোতে। এমন গাড়ির সংখ্যা 75, যার মধ্যে রয়েছে নিশান জিপ, প্রাইভেট কার আর এসি বাসও। তবে অধিকাংশই ট্রাক, প্রাইম মুভার ও পিকআপ ভ্যান সহ পণ্যবাহী গাড়ি। 2011 সালের আগে এসে বন্দর থেকে খালাস হয়নি এবং নিলামে বিক্রি না হওয়া গাড়ির সংখ্যা দাঁড়ায় 182টি। অযত্নে পড়ে থাকায় যেগুলোকে চলাচল অনুপযোগী ঘোষণা করে বিআরটিএ, যা বিক্রিযোগ্য নয়। ফলে স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেয় কাস্টমস। তবে এরই মধ্যে রিট মামলার ফাঁদে পড়ে কাটা অনিশ্চিত হয়ে পড়ে 107টি গাড়ি। ভাগ্য খুলে বাকি 75টির, যা স্ক্র্যাপ করার কাজে সহায়তা দিচ্ছে পিএইচপি। যেন কোনো দুর্ঘটনা না ঘটে, অথবা এই ইয়ার্ড খালি করা, প্লাস হচ্ছে এগুলো আমরা স্ক্র্যাপ করে এগুলো আমরা আবার নিলামের মধ্যে বিক্রি করবো, এই সকল কিছু করেই এই ধ্বংস কার্যক্রমটা শুরু করা হয়েছে আর কি। নিলামকারীদের কেউ কেউ 80 লাখ টাকায় সবকটি গাড়ি কিনতে চেয়েছিলেন, আবার চেসিসের মতো ইঞ্জিন পুরোপুরি না কাটার দাবিও তুলেছেন। তবে কাস্টমস বলছে আইনের বাইরে যাবার সুযোগ নেই। যে মালগুলি খরিদ করতে ইচ্ছুক স্ক্র্যাপ হিসাবে, উনি নিজ খরচে কাস্টমারকে একটা অ্যামাউন্টে উল্লেখ করছে, চিঠিটা আপনি হয়তো পাবেন, যে 80 লক্ষ টাকা দিয়ে 75টা গাড়ি উনি কিনতে ইচ্ছুক। ওনার সকল সরঞ্জামাদি এখান থেকে উনি কেটে পাট করে উনি ওনার খরচে নিয়ে যাবে। কর্তৃপক্ষের কোনো 1 টাকা সরকারের কোনো খরচ লাগবে না। অতীতে এরকম ঘটনা হয়েছে যে চট্টগ্রাম কাস্টম নিলাম শাখায় স্ক্র্যাপ হিসেবে গাড়ি বিক্রি করছে। বিআরটিএ থেকে প্রতিবেদনটা নেওয়া হয়েছে, তারা আমাদেরকে অফিসিয়ালি প্রতিবেদন প্রেরণ করেছে এই গাড়িগুলোর ব্যবহার উপযোগিতা নেই, সেই মর্মে এগুলি ধ্বংস করার জন্য ধ্বংস কমিটি সুপারিশ করেছে। এসব গাড়ির ওজন সর্বনিম্ন 400-500 কেজি থেকে 14-15 টন পর্যন্ত। গড়ে 75টি গাড়ির ওজন দাঁড়ায় প্রায় 90 টন। স্ক্র্যাপের কেজি প্রতি দাম 60 টাকা হিসাবে রাজস্ব আসতে পারে 54-55 লাখ টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24,
চট্টগ্রাম। যুদ্ধের প্রভাবে ক্ষতির মুখে ফিলিস্তিনের অর্থনীতি। বছর ব্যবধানে দেশটির অর্থনৈতিক কার্যক্রম কমেছে 35%, আর পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে 25%। চতুর্দিক থেকে বোমার আঘাতে মাটিতে মিশিয়ে গেছে প্রায় পুরো শহর। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্থাপনাগুলো এখন মাটির সাথে মিলে একাকার। তারপরও ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার সাহস নিয়ে যুগের পর যুগ ঘুরে দাঁড়িয়েছে ফিলিস্তিনিরা। শত্রুর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন চারিদিক, জীবন ও জীবিকা হুমকির মুখে। টানা 9 মাসের যুদ্ধে কাজ হারিয়েছে ফিলিস্তিনের হাজারো শ্রমিক। পণ্য চলাচলের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ থাকায় আসছে না প্রয়োজনীয় কাঁচামাল। পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে 25%। পণ্য পরিবহনের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। সীমান্তে নিরাপত্তার অভাবে ব্যবসায়ীরা যেতে চান না, পণ্যের দামও নাগালের বাইরে। তথ্য বলছে যুদ্ধের কারণে বছর ব্যবধানে ফিলিস্তিনের গাজার অর্থনৈতিক কার্যক্রম কমেছে 35%। শুধুমাত্র গাজা শহরে নিত্যদিনের ব্যবসার 86% বন্ধ হয়ে গিয়েছে। আর পুরো ফিলিস্তিন জুড়ে শিল্পায়ন 36%, অবকাঠামো 51%, কৃষি 33% এবং পাইকারি ও খুচরা বিক্রি কমেছে 36%। ফিলিস্তিন কর্তৃপক্ষ এখন তাদের পুরো কার্যক্রম মানবিক সহায়তার উপর নির্ভর করে চালাচ্ছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও। স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহ না থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি দামে কিনতে হচ্ছে খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাজারের অবস্থা খুবই খারাপ। দাম বেড়ে যাওয়ায় আগে 3-4 কিলো টমেটো কিনতে পারলেও এখন একই দামে পাচ্ছি মাত্র 1 কেজি। একই অবস্থা অন্যান্য সবজিতেও। সীমান্ত পেরিয়ে সবজি আসছে না বলে দাম বাড়ছে। সবকিছু নিয়ন্ত্রণ করছে ইসরায়েলিরা। মানুষ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থের অভাবে ও উচ্চ মূল্যের কারণে নাগালের বাইরে খাবারের দাম। যুদ্ধের আগে যে আপেলের দাম ছিল 3 শেকেল, এখন সেটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 শেকেলে। 4 শেকেলের আমের দাম পেরিয়েছে 20 শেকেলের ঘর। ফিলিস্তিনে বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সব হারিয়ে সব হারানোর দলের এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াতে চায় ফিনিক্স পাখির মতো। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। বেজিংয়ের শাংরিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে নগদের গ্রাহকেরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশু। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।